গেল। হাত ধোয়ার জন্য সাবান পানি আনতে নিলে দর্শন বলে, আমি যাচ্ছি টিউবওয়েলে। দর্শন এগিয়ে গেলে শামীম পেছনে গিয়ে কল ধরে বলে, আপনি হাত পাতেন, আমি চেপে দিচ্ছি। দর্শন মুগ্ধ হয় শামীমের আপ্যায়নে। এরা যে মানুষগুলো সহজ সরল এটা বুঝল। মনের মাঝে নেই মারপ্যাস। মৃদু হাসল দর্শন। দেখতে পেল শামীম, ভালো লাগলো তার কাছে। হাত ধুতেই শোভা গামছা নিয়ে আসে। দর্শনের হাতে গামছা দিয়ে সে বারান্দায় বসে নিজে খাচ্ছে, আবার মৌলিকেও খাইয়ে দিচ্ছে। মৃদু এসে বলে, তুমি নিজে খাও, ওরে আমি খাইয়ে দিব। কয়েকদিন বাড়ি ছিলাম না, তুমি তো দেখছি আমার থেকে ফুপুর অধিকার কেড়ে নিয়েছো। আমি কি আমার ভাইয়ের মেয়েকে খাইয়ে দিতেই পারবো না? মৌলি অভ্যস্ত হয়ে যায়। যেদিন তুমি চলে গেছিলা ওই দিন কান্না করে তোমার জন্য। এরপর বাধ্য হয়ে গ্রামে ঘুরতে গেলাম, কারণ তুমি তো ওই বাড়িতে থাকবা। মৌলি না হয় একটু ঘুরে এসে স্বাভাবিক হোক, তাই এখন তো দেখছি গ্রামে যাওয়া বৃথা। দর্শন ওদের কথা শুনে শোভার দিকে তাকিয়ে আছে। শোভা মৌলিকে আদর করছে, খাইয়ে দিচ্ছে। শামীম বলে, আপনি তাহলে বিশ্রাম নিন। দর্শন চলে গেল ভেতরে। দর্শন ঢুকতেই শামীম টেবিল ফ্যান এনে দিল। দর্শন অবাক হয়ে বলে, বাকিরাও তো খাবে এখন। ও আমাদের অভ্যাস আছে। বলেই একগাল হাসি দিয়ে চলে গেল। শোভার প্রতি যতটা মুগ্ধতা কাজ করছিল তার থেকেও বেশি শামীমের যত্ন দেখে আরও বেশি মুগ্ধ দর্শন। মনে মনে বলে, গরিব হলেও ভালো মনের এরা। এমন আপ্রাণ চেষ্টা কয়জনই বা করে। দর্শন শুয়েছিল একা। কিছুক্ষণ পর একটু কেশে ইশারা দিয়ে ভেতরে ঢুকে শোভা। ভেতরে এসে দর্শনের দিকে না তাকিয়ে চুপচাপ টেবিলের দিকে কি যেন করছে। দর্শন চোখটা শোভার দিকে রাখতেই দেখল একটা নতুন মোবাইল বক্স থেকে বের করছে। মোবাইলের চার্জ দিয়ে শামীমের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলে, মোবাইল পছন্দ হয়েছে ভাইয়া, পাল্টানো লাগবে না। দর্শন ভ্রুকুটি করে বলে, তোমাকে মোবাইল কিনে দিয়েছে? হ্যাঁ, কেন? এতদিন কার মোবাইল ব্যবহার করতে? ভাবি মোবাইল ব্যবহার করতাম। নিজের নেই? আমি তো ইন্টারে পড়তাম। এই সময় কেউ মোবাইল নেয় নাকি? তাহলে কোন সময় নেয়? অনার্সে উঠলে তখন বিভিন্ন চাকরির জন্য ইমেইল ও আরো কাজ করা লাগে, তাই। তুমি চাকরি করতে চাও? শোভা মৃদু হেসে দর্শনের দিকে ফিরে বলে, আপনি এমন ভাবে বলছেন যেন আমাকে চাকরি দেবেন। দিতেও পারি। আমার পরিচিত লোক আছে, এমনকি সরকারি অনেক লোক আমার আন্ডারে থাকে। সেসব তো বড় কথা না, বড় কথা হলো আমি আপনি এতদিন একসাথে থাকতে পারবো কিনা। দর্শন এহেন বাক্যে থমকে গেল। ভুলেই গিয়েছিল ক্ষণিক মুহূর্তের জন্য তাদের সম্পর্ক। শোভা স্মরণ করিয়ে দিল। শোভার ঠোঁটের কোণে ম্লান হাসি। দর্শন চেয়ে আছে। আচমকা ফ্যানের বাতাসে শোভার মাথার ওড়নাটা পড়ে গেল। বেশ খানিক ধরেই ওড়না সরে যাওয়ায় পায়তারা চলছিল, অবশেষে সরেই গেল। বেশ মোটা একটা খোপা দেখা দিল সাথে সাথে। দর্শন চেয়ে আছে। সামনের দিকে ছোট ছোট চুল শোভায় ঠোঁটে মাঝে মাঝে ছুঁয়ে দিচ্ছে। খোপা করা চুলটা দর্শন চাইলেও খুলে দিতে, কারণ তাতেই বেশি সুন্দর লাগে। কিন্তু ওঠার শক্তি পাচ্ছে না। ওই যে তার শরীরের দুইটি স্থান দুরকম ইঙ্গিত করে। মন বলে শোভার দিকে আকৃষ্ট হতে, মস্তিষ্ক বলে বিচ্ছেদের রূপ নিতে। শোভা চার্জে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। বিছানাটা চিকন, তাই শোভা নিচে মাদুর বিছিয়ে নেয়। বালিশ নিয়ে নিচে শুতে নিলেই দর্শন বলে, আজকে বিছানায় ঘুমোবে না? শোভা তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো। স্বাভাবিক চাহনি দিয়ে বলে, আপনার বিছানাটা বড় ছিল, দুজনে শোয়ার পরেও মাঝখানে জায়গা অনেক ফাঁকা ছিল। আমার বিছানায় তেমন জায়গা নেই। বলেই চুপ করে শুয়ে পড়ে নিচে। দর্শন আর কোনো কথা বলল না, কিন্তু কিছুক্ষণ পর মাথা উঁচিয়ে দেখল শোভাকে। চুল মেলে রেখেছে, কখনো কখনো উড়ছে চুলগুলো। দর্শন মাথায় হাত ভর দিয়ে এক কাঁধ হয়ে শুয়ে শুয়ে নিচে তাকিয়ে দেখছে শোভাকে। শোভা শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। দর্শন মনে মনে বলে, মেয়েটার মাঝে এমন কি আছে যে ওকে দেখলেই চারপাশে সবকিছু ভুলে যাই? ও নিজে থেকে কিছুই তো বলে না, তবুও মনে হয় সব কথা বলে দিচ্ছে চোখ দিয়ে। আমি এমন তো ছিলাম না, কিন্তু ওর সামনে দাঁড়ালেই মনে হয় আমি থাকি না। বিকেলের দিকে আছরের আজান দিতেই শোভার ঘুম ভেঙে যায়। শোভা চোখ পিট পিট করে খুলে হামি তুলে বসলো। বসে কি যেন বিড়বিড় করে পড়ল। বুঝল না দর্শন। এখনও চেয়ে আছে মেয়েটির দিকে। শোভা ঘুম থেকে ওঠার দোয়া পড়ে চোখ রাখে পেছনে থেকে। দর্শন তার দিকে চেয়ে আছে। কিছুটা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে উঠে দাঁড়ায়। মাদুর উঠিয়ে এক কোণায় রেখে বলে, নামাজ পড়তে যাবেন না? হুম। তাহলে উঠুন। হুম। কি হুম? হুম। আবার হুম? হুম।
শোভা এবার কাছে আসলো। দর্শন ঘোরে আছে বলে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলল, যেটা দেখে স্বামীর প্রেমে আরেক হাত এগিয়ে এলো শোভা। এমনিতেই এই লোকটাকে স্বামী মানার পর একটু প্রেম প্রেম পেয়েছিল, এখন যেন আরও বেশি। তাও নিজেকে সামলে শোভা ধীরে ধীরে দর্শনের কানের কাছে মুখ নিয়ে দিল এক চিৎকার। শুনতে পাচ্ছেন? দর্শনের কান মনে হয় গেল, বিরক্তির সাথে উঠে বসে ধমক দিয়ে বলে, আর ইউ ম্যাড? আমাকে কি তোমার বয়রা মনে হয়? এতক্ষণ তাই মনে হয়েছিল। ইউ ইডিয়েট। ইউ টু। বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে। বদমেজাজি একটা, খালি ধমক দিবে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না মেয়ে। আমার নাম শোভা। হোয়াট এভার। নো, ইটস শোভা। চুপ। না করলে কি করবেন? দেখতে চাও? রাগ মিশ্রিত কণ্ঠ বলে দর্শন। শোভাও বলে, হ্যাঁ, দেখিয়ে দিন। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। আমি চাই না সিন ক্রিয়েট করতে। বাহ, আপনার আবার সেই দিকে খেয়ালও আছে। আমি তো জানি আপনি যেখানে সেখানে গন্ডারের মতো আচরণ করতে জানেন। আমি গন্ডার? হ্যাঁ, আপনি গন্ডার। চুপ করো। করবো না। এবার আর থেমে থাকলো না। এতক্ষণের প্রেমিক জাগরণ দেওয়া পুরুষটি দিল কষে এক থাপ্পড়। গালে হাত দিয়ে শোভা তাকালো দর্শনের দিকে, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তবে রে। বলেই দিল দর্শনের মুখে পানি ছুঁড়ে। যেই পানিতে হুঁশ ফেল দর্শনের। সামনে গ্লাস হাতে দাঁড়িয়ে শোভা বলে, সেই থেকে ডাকছি, শুনছে না কেন? জেগে জেগে কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ, স্বপ্নে তোমাকে থাপড়াচ্ছিলাম। শোভা একগাল হাসি দিয়ে বলে, এগুলোই তো দেখবেন। আপনি মানুষটাই যে এমন, কিন্তু আপনার স্বপ্ন আমি পূরণ হতে দিব না। কিন্তু সব স্বপ্ন পূরণ না হলেও শেষ স্বপ্নটুকু একেবারে পূরণ হয়ে গেল। মানে? দর্শন রাগ দেখিয়ে বলে, ইডিয়েট। আপনি শুধু আমাকে ইডিয়েট বলেন কেন? কারণ তুমি ইডিয়েট। বিরক্তিকর, রাগী, বদমেজাজি গন্ডার। নামাজ পড়বে না? সেই ধরেই তো ডাকছি যে উঠুন, নামাজ পড়বেন, কিন্তু আপনি তো জেগে জেগে ঘুমোচ্ছিলেন। দর্শন উঠে দাঁড়ালো, বাইরে যেতে যেতে বলে, রেডি হয়ে থাকো, মৌলিকে নিয়ে ঘুরতে যাব বিকালবেলা। শোভার চোখ বড় বড় হলো। এই লোক নাকি ঘুরতে নিয়ে যাবে। বাইরে বের হয়ে দেখলো শামীম ও দর্শন অজু করছে কলপাড়ে। গোসলখানা থেকে মিতু অজু করে এসেছে, সেই সাথে মৌলি। মিতু উঠলে মৌলি নিজেও বিকেলবেলা উঠে পড়ে। সকালবেলা মৌলিকে ওঠাতে কষ্ট হয়। অবশ্য ফজরের সময় মৌলিকে ডাকা হয় না। 4 বছরের বাচ্চাকে আপাতত ইসলামিক বিষয় ধরে রাখা শেখানো হচ্ছে। 7 বছরের আগে চাপ দেবে না। মিতু ও মৌলি আসার পর শোভা গেল অজু করতে। দর্শন ও শামীম চলে গেল মসজিদে। শোভা বের হয়ে বাইরে আসতেই দেখে মিতু নামাজ পড়ছে। শোভাও ঘরে গিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষ হলে বাইরে এসে দেখে রান্নাঘর থেকে ধোঁয়া উঠছে। মিতু চুলা ধরিয়েছে। শোভা গিয়ে বলে, এখন কি রান্না করবা? নুডলস রান্না করব আর চা বানাবো। তুমি কি কিছু খাবা? এত কিছু কি খাওয়া যায়? ওর ফুপা বলছে ওকে নিয়ে আমাকে রেডি থাকতে, বাইরে ঘুরতে নিয়ে যাবে। মৌলিকে নিয়ে যাবে? হ্যাঁ। তোমরা স্বামী স্ত্রী ঘুরে আসো, ও মাঝখানে গিয়ে কি করবে? আমরা স্বামী স্ত্রী খুব ঘুরি। মিতু মুখ চেপে হাসে। দরজায় ধাক্কানোর শব্দে উঠে দাঁড়ায়। দরজা খুলে দিয়ে চলে আসে। ভেতরে গিয়ে মৌলিকে ভালো একটা জামা পরিয়ে দেয়। মৌলিকে টাক করে দেয় না মিতু, এমনি চুল কেটে কেটে দেয়। টাক মনে হয় মৌলির 4 বছরের জীবনে মাত্র 2 বার হয়েছে। মিতুর খুব শখের চুল এগুলো। নিজের মেয়েকে নিজের মতো করে সাজিয়ে দেয়। এখন তাই মৌলির চুলগুলো কাঁধ অবধি। সবাই সুন্দর করে আঁচড়ে দিয়ে ক্লিপ পরিয়ে দেয়। তারপর একটু চিকন করে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে দেয়। মৌলি খুশিতে হাত তালি দেয়। দৌড়ে বাইরে এসে শামীমকে জড়িয়ে ধরে বলে, আব্বু আব্বু আমি তেজেতে। শামীম মেয়েকে দেখে হেসে দেয়। মৌলি প্রশ্ন করে, আমাকে ভালো লাগতে আব্বু? দর্শন নিজেও মুচকি হাসে। শামীম তো মৌলিকে কুলি নিয়ে আদর করে বলে, পুরো পরীর মতো লাগছে। মিতু রান্নাঘর থেকে ডাক দিয়ে বলে, এদিকে একটু আসো তো। শামীম চলে গেল মিতুর কাছে। দর্শন একবার তাকালো পেছনে। এরা স্বামী স্ত্রীর কাজে লেগেই থাকে। আবার মৌলিকে কেউ না কেউ আদর করছে, ঠিক যেন দর্শনের ছোটবেলা। একটু পার্থক্য আছে। দর্শনের মায়ের অবহেলা। বাকি সব মিল থাকলেও মৌলি এখন একা দর্শনের পাশে। তাই চুপ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। একটু একটু ভয় পাচ্ছে, অপরিচিত তাই। দর্শন মৌলির মাথায় হাত বুলিয়ে বলে, নাম কি তোমার? মৌলি। পুরো নাম? আঞ্জুমান ইয়াতমিন মৌলি।
দর্শন বুঝে নিল আঞ্জুমান, ইয়াসমিন, মৌলি। শোভা বাইরে এসে ওদেরকে দেখে মুচকি হেসে বলে, আমি রেডি, কিন্তু একটু বসুন, ভাবি বিকেলে নাস্তা বানিয়েছে। এখন এগুলোর কি দরকার ছিল? জামাই আদর। শামীম 3 বাটি নুডলস নিয়ে এসে বলে। খান আপনারা। মিতু চায়ের ট্রে এনে ইশারা করতেই শামীম ট্রে নিয়ে চৌকিতে রাখে। তারপর দুজনেই রান্নাঘরে চলে যায়। দর্শন জিজ্ঞাসা করে, ওনারা খাবে না? ভাইয়া ভাবি ওরকমই, রান্নাঘরে বসেই একসাথে খায়। ভাবির ভাষ্য মতে এতে নাকি প্রেম বাড়ে, উপন্যাসে পড়েছে। দর্শন ভ্রু উঁচিয়ে বাটি হাতে নিয়ে নুডলস খেতে থাকে। মৌলি চামচ ব্যবহার না করে হাত দিয়ে খায়। শোভা নিজে চামচ দিয়ে খাইয়ে দিতে চাইলে খায় না, উল্টো বলে। আমি পালি তো। শোভা হেসে দিয়ে নিজের মতো খাওয়া শুরু করে। দর্শন নিজেও হাসে ওদের সাথে। মৌলির বাচ্চামি দেখতে দর্শনের ভালোই লাগে। রান্নাঘরে শামীম আসাতে মিতু রাগ দেখিয়ে ফিস ফিস করে বলে, তুমি আসলে কেন? বোন জামাই আছে না ওখানে? তুমিও একা একা খাবা? আমিও থাকি তোমার সাথে। মিতু কড়াই নিচে রেখে বলে, বাটিতে দিব? করাতেই খাই, কে আর দেখবে। অতপর এক কড়াইয়ে খাচ্ছে মিতু ও শামীম। এটা ওদের প্রায় বেশিরভাগ সময় এইভাবেই চলে। অল্প কিছু রান্না করে শোবার জন্য ঘরে দিয়ে এসে দুজনে রান্নাঘরে ওই এক পাতিলে খেতে বসে। দুজনেই এতে সন্তুষ্ট থাকে। মৌলিকে নিয়ে আজ খুব মজা করল দর্শন ও শোভা। এখন মৌলি দর্শনের সাথে অনেকটাই মিশতে পারে, ভয় পাচ্ছে না। সন্ধ্যার একটু পরে বাসায় ফিরেছে 3 জনে। দর্শন সবার জন্য গ্রিল আর নান এনেছে। শামীম লাজুক হেসে বলে, এগুলোর দরকার ছিল না ভাইজান। দর্শন মুচকি হেসে দিল, সাথে 3টি প্যাকেট দিয়ে বলে, আপনাদের 3 জনের জন্য ছোট্ট উপহার। শামীম লজ্জাজনিত কণ্ঠে বলে, আবার এগুলো কেন? সামান্য কিছু উপহার আর কি। সবাই একটু লজ্জা পাচ্ছে, তবুও সামলে নিল। শোভা ঘরে এসে বোরকা খুলে বাইরে এসে হাত মুখ ধুয়ে নিল। আজকে বাইরে থেকেই নামাজ পড়েছে। ওরিয়েন্টে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, ওখানেই নামাজ পড়েছে শোভা। দর্শন পাশের এক মসজিদে নামাজ পড়ে। মিতুর কাছে এসে বলে, কিছু করা লাগবে? না, একটু বসো তো, গল্প করি। আচ্ছা ভাবি। সত্যি কথা বলবা? কি? ভাইজান কি এখন তোমাকে সম্মান দেয়? দেয়, কিন্তু জানোই তো কেমন রাগী। শোনো, একটা বুদ্ধি দেই। পুরুষ মানুষ রাগলে মেয়েদের বাচ্চা বাচ্চা ভাব ধরতে হয়। ওই সময় তর্ক করতে নেই বা নিজেকে পাল্টা রাগ দেখাতে নেই, এতে সংসারে দ্রুত ফাটল ধরে। ওই রাগ মনে দমায় রাখবা। যখনই স্বামী একটু নরম হয়ে কাছে আসবে, ওই সময় দৌড়ে দিবা আধ ভাঙা কচু। শোভা হুট করে হেসে দিয়ে বলে, এগুলো কি বলো? সত্যি বলছি ননদিনী, পুরুষ মানুষের বেশি রাগ করতে দেওয়া যাবে না, উল্টো রাগ দেখাতেই হয়। নইলে ওরা মেয়েদেরকে মনে করে তুলার মতো নরম, টিপ দিলে নেতায়া যায়। এই জন্যই তুমি রাগ বেশি দেখাবা, আর যখন দেখাবা সে রেগে আছে, তুমি একদম চুপ, যেন তোমার থেকে বোলাবালা দুনিয়ায় কেউ নেই। কিন্তু আমার উনি তো 24 ঘন্টার জন্যই রাগের সার্ভিস সেন্টার অন করে রাখে। তোমার এই জিনিসটা নিয়ে অবশ্য আমিও চিন্তা করি। যতই হোক আমার আমানত আমার হাতে দিয়ে গেছে, তোমার সুখ দেখার দায়িত্ব এখন আমার। কিন্তু কপাল পোড়া সব এক লগে বাড়ি খাই। যত যাই হোক, সংসারে যখন পা দিয়েছো, এই পা যেন না সরে, তার চেষ্টা চালিয়ে যাবা। কিন্তু হ্যাঁ, সম্মান ধরে রাখাটা তোমার হাতে। একেবারে নিজেকে ফেলনা বানিয়ে রেখো না। যদি মনে আঘাত লাগে আমাদের জানাবে। আচ্ছা ভাবি, ভাইয়া কি তোমার গালে কখনো থাপ্পড় দিয়েছে? 1-2 বার দিয়েছিল, আমি কিছু বলিনি। আমার দোষ ছিল তাই। জানোই তো তোমার ভাই কেমন সাদাসিধে। এই বেটা যে রেগে গেছিল আমার উপর, তাহলে দোষ আমিই করছিলাম। নিজের দোষ স্বীকার করে নিলে? কেন করব না? আমি সত্যি স্বীকার করতে ভয় পাই নাকি? শোভা মৃদু হাসল। কপাল করে ভাবি পেয়েছে একটা, যেটা সত্যি সেটাই বলে। এমনকি শোভার যত্নে ত্রুটি রাখে না। শোভা পড়ালেখায় ব্যস্ত থাকলে মিতু চা বানিয়ে দেয়, একটু চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে দেয়। আবার কখনো কখনো আটা গুলিয়ে চাপড়ির থাপড়া বানিয়ে দেয়। যখন যেমন হাতে টাকা থাকে ভালোই সামলায় মিতু। শোভার জ্বর আসলে সেবা করে, এমনকি পরীক্ষার সময় শোভাকে ঘরের একটা কাজও করতে দেয় না। শোভাও তেমন মৃত্যুর জন্য সব করে। মৃত্যুর গর্ভ অবস্থায় শোভা অনেক যত্ন নিয়েছে মৃত্যুর প্রতি। মৌলি হবার কয়েক মাস পর শামীমা বেগম মারা যান।
তখন সবার সাথে মিতুও ভেঙে পড়ে। তিনজনে মিলে তাও কোনো মতে মৌলিকে বড় করে। এই সময় মিতুর চারিদিকে তাকাতলে শুধু শাশুড়ির খোঁজ করতে থাকত। সকালবেলা শোভা না থাকলে মিতু খাইয়ে দেয়, ওষুধ খুঁটে দেয় মিতু। এইসব হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মিতুর তখন একা একা বিষণ্ণ কাটত। শাশুড়ির পছন্দের বৌমা ছিল বলে মিতুর যত্ন ছিল ভালোই। শামীম স্বামী হিসেবে ভালো, আবার শোভা ননদ হিসেবে নরম সরম। সংসার তো মিতুর হাতেই এক কথায়। মায়ের কথা মনে পড়তেই শোভার চোখে পানি আসে। মিতুও শাড়ির আঁচল টেনে নিজের চোখের পানি মুছে নাক টানে। এর মধ্যে ইটের শব্দ পাওয়া যায়। পেছন ফিরতেই দেখে শামীম ইট দিয়ে চারকোনা করে চুলা বানাচ্ছে। মিতু জানালো, তোমার ভাই আজকে বিরিয়ানি রান্না করবে নিজ হাতে। মশলা বাটা আছে নাকি আমি কিছু করে দিব? কিচ্ছু করতে হবে না, আমি সব বেটে রেখেছি। তোমার ভাই ওখানে রান্না করবে, একটু পর তোমার দেবর ননদ ওরা আসবে। ওরা আসবে জানাওনি তো? তোমার ভাই কল দিয়ে আসতে বলল একটু আগে, সবাই পিকনিক হয়ে যাবে তাই। ও রাতে কোথায় থাকবে? জানি না তো, মনে হয় গাড়ি করে চলে যাবে। তাহলে আমাদেরকেও যেতে বলবে? ওটাও জানি না, বিয়ের পর মেয়েদের কোনো কিছুই মেলে না, সব কেমন তাড়াহুড়ো করে চলে যায়। গেটের সামনে বাইক এসে থামলো। শোভা বুঝতে পারল ওরা চলে এসেছে, তাই দ্রুত ঘরে গিয়ে হিজাব পরে নিল। মিতু ও রান্নাঘরের দড়িতে ঝুলিয়ে রাখা হিজাব মাথায় দেয়। দিদার ও দিজা হাতে মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকে ডাক দেয়, ভাবি কোথায় তুমি? তোমার দেবর ননদ হাজির। শোভা বাইরে এসে দুজনকে দেখে মৃদু হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম। দুই ভাই বোন উত্তর দিয়ে বলে, তোমাকে একটা দিন বাইরে রেখেও মিস করছিলাম, তাই চলে এসেছি। মিতু মিষ্টির প্যাকেট দেখিয়ে বলে, মিস করতে করতে চলে আসার সাথে মিষ্টির সম্পর্ক কি? আত্মীয়র বাড়ি আসলে বুঝি খালি হাতে আসে? বুঝেছি, আপনজন ভাবতে কষ্ট হচ্ছে। ব্যাপারটা এমন না। অবশ্য আমি শুনেছি কারা যেন দাদাজানের জন্য ফল বোঝাই করে নিয়ে গিয়েছিল। মিতুও কম না বলে, রোগীর জন্য নিয়েছিলাম, আত্মীয় ভেবে না। ভাবির সাথে দেখছি কথাতে পারা যাবে না। কথাতে জিততে পারবে না তুমি, তবে ভালোবাসা দিয়ে হারিয়ে দিও মোরে। দিদার অবাক হয়ে বলে, আরে বাহ ভাবি, আপনি তো দেখছি খুব ভালো গুছিয়ে বলতে পারেন। টুকটাক উপন্যাস পড়ে যা ব্রেনে ঢোকানো। দিজা উৎসাহিত হয়ে প্রশ্ন করে, আপনি উপন্যাস প্রেমী? ওই একটু একটু। সবাই আনন্দে মেতে উঠল। এদিকে যেই দিজার চোখ যায় দর্শনের দিকে, দেখে দর্শন কোলে মৌলিকে নিয়ে খেলা করছে। দিজা ঝটপট কয়েকটা ছবি তুলে নিল, তারপর বলে, ভাইয়া দেখছি বাচ্চা নিয়ে খেলা করে, আমাদের সাথে তো এমন খেলোনি। তোরা বদের হাড্ডি ছিলি, মৌলি অনেক শান্তশিষ্ট। আমার কিন্তু এবারে পিচি মেয়েটাকে হিংসা হচ্ছে। হেসে দিল সবাই। শামীম প্লেটে গ্রিল চিকেন খেতে দিল। দুজনেই অল্প অল্প করে খেয়ে বলে, তাহলে ভাইয়া রান্না শুরু করেন, আমরা তো আবার বাসায় যাব। আমরাও কি যাব? শোভা প্রশ্ন করতেই দিজা জানায়, তোমরা থাকবে। শোভা শান্তি পেল। দর্শন হয়তো বুঝতে পেরেও চুপ করে আছে। ভালো লাগছে আজকের এই হই হুল্লোড়। তার জীবনে প্রথমবার কোনো হই হুল্লোড় দেখে তার নিজেকে এখানে জড়িত রাখার আগ্রহ বাড়ছে। এতদিন তো শুধু নিজেকে আড়াল করে রাখত। শামীম বড় এক গামলায় গরুর মাংস এনে বাটা মশলা ও লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখল। দিদার হাতা গুটিয়ে এগিয়ে এসে বলে, দেন ভাইয়া, আমিও আপনার সাথে মাখাই, তাহলে স্বাদ আরও বাড়বে। আমার হাত কিন্তু ধোয়া আছে, এইমাত্র ধুয়ে এসেছি। শামীম হেসে দিয়ে বলে, আমরা কিছু বলছি না তো ভাই, আপনি আসেন। দুজনে মিলে মাংস মাখায়। তারপর খড়ি এনে তাতে আগুন জ্বালিয়ে ইটের চুলোর উপর বড় হাঁড়ি রাখে। চুলা থেকে আসা ধোয়া মৌলির চোখে মুখে লাগলে দর্শন একটু সরে যায়। মৌলি হেসে দিয়ে বলে, টাঙ্কু পুপ্পা। দর্শন ঠোঁট প্রসারিত করে। দিজা একবার সুযোগ বুঝে পারুল বেগমকে ভিডিও কল দিল। পারুল বেগম ধরতেই দিজা ক্যামেরা দর্শনের দিকে দেয়, ফিস ফিস করে বলে, তোমার ছেলের পরিবর্তন হয়েছে মা। অনেক হয়েছে রে। দীপ্ত ফরাজি কথাটি বলতেই পারুল বেগম বলেন, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। চুলায় রান্না বসানো হলো।
হাঁড়িতে বড় কাঠের খুন্তি দিয়ে নাড়াচ্ছে শামীম, আর চুলার আগুনের দেখাশোনা করছে দিদার। খড়ি নামিয়ে দেয়া, আবার আগুনের তেজ কমলে চুলায় খড়ি ঢুকোনো কাজ করছে। দিজা এবার সবার মাঝে প্রসঙ্গ তুলল। আমাদের এই আনন্দের মুহূর্তে একটা গান হলে কেমন হয়? মাইকে বাজাবা? শোবার প্রশ্নে দিজা মাথা নাড়িয়ে বলে, হুম, ভাইয়া অনেক ভালো গান গাইতে পারে। উনি তো চুলার কাজে ব্যস্ত। আরে তোমার স্বামী, আমার বড় ভাইয়ার কথা বলছি। শোভা ও করে আবার চোখ বড় বড় করে বলে,